আচ্ছা, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে শিয়ার এন্ড ডায়াগোনাল টেনশন ইন বিম। তো শিয়ার এন্ড ডায়াগোনাল টেনশন যখন ডেভেলপ হয় তখন আমাদের হচ্ছে আমরা স্টিরাপ বা টাই ইউজ করি। তো বিমের ক্ষেত্রে আমরা স্টিরাপ ইউজ করি, আর কলামের ক্ষেত্রে টাই ইউজ করি। দুটো সেম জিনিস, জাস্ট নেমিংটা আলাদা। So it is the reinforcement used to resist shear and diagonal tension stress in a concrete structural member. So a steel bar is bent into U or box shape and installed perpendicular to the longitudinal reinforcement. মানে কি, আমার যে reinforcement যেগুলো longitudinal আছে সেগুলোর সাথে পারপেন্ডিকুলারলি থাকে reinforcement, সেটাই আমরা হচ্ছে স্টিরাপ বলি। এটা ইউ অর বক্স শেপ, ইউ শেপটা আমি আসলে দেখি নাই, হয়তো বা কোনো স্পেশাল কেস ইউজ করা হয়, বাট বক্স শেপটা আমরা সবসময় দেখে আসি। প্রত্যেকটা বিল্ডিং এর কলাম বিমের মধ্যে এরকম করে স্টিরাপ দেওয়া হয়। ওকে, তারপর হোয়াট ইজ ডায়াগোনাল টেনশন। তো ডায়াগোনাল টেনশন দেখি যে আমাদের যখন একটা বিম, এই বিমটা অ্যানালাইসিস এর পর দেখা যাচ্ছে যে বিমের মধ্যে লোড দেওয়ার পর সে এইভাবে একটা ডায়াগোনালি ফেল করলো। তো for the applied load on RCC beam, it develops compression stress above the neutral axis and tensile stress below the neutral axis. এটা তো মনে আছে যে আমরা যখন একটা বিম থাকে এটা নিউট্রাল এক্সিস থাকে, নিউট্রাল এক্সিস এর উপরে থাকে হচ্ছে কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন। সো এই দুইটা স্ট্রেস, দিস টু টাইপস অফ স্ট্রেস অ্যাক্টিং অন এ বিম কজেস ডায়াগোনাল ক্র্যাক। তার মানে উপরে কম্প্রেশন, নিচে টেনশন, এই দুইটা মিলে আমার একটা ইন্টারাকশনের কারণে আমার একটা ডায়াগোনাল টেনশন ডেভেলপ হয়। সো ডায়াগোনাল ক্র্যাকস cause diagonal stress, which is termed as diagonal tension. Okay. It occurs when under reinforcement is used in external applied load or improper use of web reinforcement. দুইটা তো লজিক্যাল, যদি আমার ওয়েবের রিইনফোর্সমেন্ট কম থাকে তাহলে অবভিয়াসলি আমার এখানে আন্ডার রিইনফোর্স, আর যদি ইন জেনারেল রিইনফোর্সমেন্ট কম থাকে তাহলে তো ক্র্যাক হবেই, টেনশন বেশি ডেভেলপ হবে, যে টেনশনটা আমার রিইনফোর্সমেন্ট নিতে পারবে না, তাহলে আমাদের হচ্ছে ডায়াগোনাল টেনশনটা ডেভেলপ হয়। সো পারপাস অফ শিয়ার অর ওয়েব রিইনফোর্সমেন্ট, চারটা পারপাস আমি লিখলাম এখানে। ইট ইনক্রিজেস দ্য মেম্বার স্ট্রেংথ এগেইনস্ট ডায়াগোনাল টেনশন। স্বাভাবিক, যেহেতু আমরা ডায়াগোনাল টেনশন থেকে আমরা শিয়ার বা ওয়েবে আসছি, আমার শিয়ার ওয়েব দিলে আমার ডায়াগোনাল টেনশনটা কমে যাবে। তারপর মেম্বার ডাক্টিলিটি বাড়ে। তারপর হচ্ছে হোল্ডস মেইন রিইনফোর্সমেন্ট ইন প্রপার পজিশন। এটা হচ্ছে একটা হ্যাপি ইনফ্লুয়েন্স, যে আমার যাই ছিল আমার রিইনফোর্সমেন্ট গুলো এখন প্রপার পজিশনে থাকবে। যদিও এটা আমার উদ্দেশ্য ফার্স্ট অফ অল এরকম ছিল না যে আমি এটা প্রপার পজিশনে রিইনফোর্সমেন্ট রাখার জন্য করতেছি, বাট থাকবে। আর লাস্টলি, ইট হেল্পস টু মেইনটেইন দ্য ইন্টেন্সিটি অফ কম্প্রেশন জোন, কম্প্রেশন জোনের ইন্টেন্সিটিটা মেইনটেইন করতে হেল্প করে। সো এটা একটা কোয়েশ্চেন যে ড্র দ্য ফ্লেক্সুরাল এন্ড ডায়াগোনাল ক্র্যাকস ইন এ বিম। তো যখন আমাদের বিমের সেন্টারে 90 ডিগ্রি ক্র্যাক গুলো থাকে এগুলোকে আমরা ফ্লেক্সুরাল ক্র্যাক বলি। কারণটা কি? কারণ একটা বিম তো এরকম করে যদি লোড পড়ে এই ধরনের একটা কার্ভ শেপ হয় নৌকার মতো, তখন নিচে টেনশন উপরে কম্প্রেশন, তো নিচে একেবারে ফ্লেক্সুরাল ক্র্যাক হয়। কিছু ক্র্যাক বিমের সেন্টার থেকে বামে আর এজ থেকে ডানে, বা এজ এন্ড সেন্টারের মাঝখানে, সেগুলো হচ্ছে একদম ভালো এক্সটেন্ড করে, সেগুলোকে আমরা ফ্লেক্সারের কারণে শিয়ার ক্র্যাকও বলি। আর একদম কর্নারের ক্র্যাক গুলো, সেগুলোকে আমরা ওয়েব শিয়ার ক্র্যাক বা ডায়াগোনাল ক্র্যাক বলি। সো এই তিন ধরনের আমরা ক্র্যাক দেখতে পারি। তো এখন আমরা হচ্ছে এটার ডিজাইন করব, যে একটা সিম্পলি সাপোর্টেড রেক্টেঙ্গুলার বিম, উইডথ দেওয়া আছে 16 ইঞ্চ, এফেক্টিভ ডেপথ ডি দেওয়া আছে 22 ইঞ্চ, লোড দেওয়া আছে 9.4, স্প্যান লেন্থ দেওয়া আছে 20 ফিট, রেইনফোর্সমেন্ট দিয়ে দিচ্ছে, আর বলছে যে ওয়েব রিইনফোর্সমেন্ট। সো ওয়েব রিইনফোর্সমেন্ট আগে আমি একটু বেসিক কথা বলি। সেটা হচ্ছে যখন আমরা একটা বিম দেখবো, লোড দেখবো, ফার্স্টই হচ্ছে আমার যেহেতু এটা একটা শিয়ার ডায়াগ্রাম, শিয়ার স্ট্রেস রেজিস্ট করার জন্য আমরা এটা দেওয়া হয়, ফার্স্ট কথা শিয়ার ডায়াগ্রাম বের করে ফেলবো। শিয়ার ডায়াগ্রাম বের করলে আমার 20% কাজ শেষ। তো যখন এটা শিয়ার ডায়াগ্রাম আঁকলাম, এখন দেখি যে আমার হচ্ছে স্টিরাপ বসাইতে হবে। তো স্টিরাপ বসানোর জন্য কি আমার দেখতে হবে যে আমার কোথায় কিরকম লোড আসতেছে, কোথায় কিরকম শিয়ার আসতেছে। এই ডায়াগ্রামটা স্টাডি করে 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 আমরা শিয়ার বানাবো। একটু লজিক্যালি চিন্তা করি, আমি তো এখনো ডিজাইন শিখাই নাই, বাট একটু লজিক্যালি দেখি, এখানে আমার হচ্ছে লোড শিয়ারটা বেশি, সেন্টারে কম, আবার ওইদিকে বেশি। তো আমি যদি, আচ্ছা যেহেতু এখানে 94 সিমেট্রিক, তো আমি হাফের জন্য ডিজাইন করে বাকি হাফ সেমটা বসে দিতে পারবো। তো আমরা হাফ নিয়ে কাজ করব। ওকে, তো এখন যে জায়গায় শেয়ার বেশি, আমার ধরি স্টিরাপ, যেটা এটা সাধারণত আমরা 3 নম্বর বার অথবা 4 নম্বর বার দিয়ে স্টিরাপ দিই। তো আমার বার লেন্থটা, বার ডায়ামিটারটা মোটামুটি ফিক্সড, বা বার এরিয়াটা মোটামুটি ফিক্সড করলাম যে হয় 3 ইউজ করবো অথবা 4 ইউজ করবো। তো স্পেসিং যত বেশি দিই, আমার শিয়ার যত বেশি, তত বেশি স্পেসিং থাকবে নাকি তত কম স্পেসিং থাকবে?
হ্যাঁ, শিয়ার যত বেশি স্পেসিং কি তত বেশি নাকি তত কম লজিক্যালি কি হবে? শিয়ার যত বেশি তার মানে এখানে তত ফোর্স ডেভেলপ হচ্ছে, তার মানে তত কম স্পেসিং দেওয়া লাগবে, তাই না? কারণ যত কম স্পেসিং তত ঘন ঘন স্টিরাপ, যত ঘন ঘন স্টিরাপ তত সে অ্যাবিলিটি বেশি। সো এই জায়গায় আমার স্টিরাপটা অনেক ঘন ঘন হবে আর এই জায়গায় অনেক কম হবে। এখন বিমের তো নিজস্ব ক্যাপাসিটিও আছে, তো বিমের যদি নিজস্ব ক্যাপাসিটি থাকে তাহলে কি শিয়ারটা কি সে রেজ করবে না কিছু? অবশ্যই করবে। তো আমরা এই জিনিসগুলো কনসিডার করে আমরা আমাদের স্টিরাপ ডিজাইনটা করবো। সো আগে ফার্স্ট অফ অল আমি দেখি ক্রিটিক্যাল শিয়ারটা, তো এটা আমাদের মনে রাখা লাগবে যে ক্রিটিক্যাল শিয়ার ডেভেলপস এট এ ডিস্টেন্স D is equal to 22 inch from the face of the support. আমার বিমের ডি ছিল 22 ইঞ্চ ডেপথ। ডেপথ ডি মানে কি? টপ সারফেস থেকে রিইনফোর্সমেন্টের ডিসটেন্স। তো টপ সারফেস থেকে রিইনফোর্সমেন্ট ডিসটেন্স 22 ইঞ্চ। সো এখানে আমার ক্রিটিক্যাল শিয়ারটা ডেভেলপ করে, তো আমি এখানে ক্রিটিক্যাল শিয়ারটা বের করি। তো ক্রিটিক্যাল শিয়ারটা আমি কিভাবে বের করলাম? এখানে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে। এখানে 0, এখানে 94, at না সরি, at 10 feet distance the shear is 94. So at 10 minus 1.83 feet distance shearটা কত? সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে 94 by 10 is equal to unknown by 10 minus 1.83, তারপর সাইড চেঞ্জ করলে unknown is equal to 94 by 10 into 10 minus 1.83, বেসিক সিমিলার ট্রায়াঙ্গেল করলে আসে হচ্ছে 76.8। তার মানে 76.8 কি হচ্ছে আমার একদম ক্রিটিক্যাল শিয়ার। তো ক্রিটিক্যাল শিয়ারটা কেন বের করলাম, দ্যাটস মাই কোয়েশ্চেন। দেখি এখন শিয়ার ক্যাপাসিটি অফ কংক্রিটটা দেখতেছি। তো শিয়ার ক্যাপাসিটি অফ কংক্রিটের ফর্মুলাটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, 5 is equal to pi 2 lambda root over f prime c bwd। পাইয়ের ভ্যালু হচ্ছে 0.75। আমরা হচ্ছে এখানে অন্যান্য ক্ষেত্রে আমরা তো কিছু জায়গায় 0.9 ইউজ করে আসছি স্ট্রিং ডিজাইনের সময়, বাট এখানে আমাদের শিয়ার ক্যাপাসিটিতে পাই হচ্ছে 0.75। ওকে, তারপর 2 ল্যামডার ভ্যালু হচ্ছে 1, কারণ আমরা নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করব, বাট 0.75 ফর লাইট ওয়েট কংক্রিট। কারণটা কি? লাইট ওয়েট কংক্রিটের ক্যাপাসিটি কম স্বাভাবিকভাবে। তো যদি তাদের ক্যাপাসিটি কম হয় তাহলে আমার অবভিয়াসলি আমার ল্যামডা ভ্যালু একটু কম আসা উচিত, ক্যাপাসিটি কম আসা উচিত। সো ইটস লজিক্যাল। তারপর রুট ওভার এফ প্রাইম সি কংক্রিট স্ট্রেংথ 4000, বিডব্লিউ ডি দেওয়া আছে 33.4। তাহলে কংক্রিটের ক্যাপাসিটি কত? 33.4, আর আমার আসে কত? 70 পয়েন্ট। তাহলে কংক্রিটের কি সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আছে এই শিয়ারটাকে রেজিস্ট করার জন্য? নাই। তাই আমরা শিয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করব। ওকে, ওই যে টি বিমের মতো, টি বিম যখন টি বিম ছিল না তখন আমরা রেক্টেঙ্গুলার করে ফেলছি, আর যখন টি বিম হয়েছে তখন আমরা টি বিম করছি, সেম। তো এখন এসিআই কোড অনুযায়ী শিয়ার রিইনফোর্সমেন্ট ফর 5EC/2 16.7 কে। এসিআই কোড শিয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করে হচ্ছে 5EC কত, আমার যেটা ক্যাপাসিটি আসছে 33.4। সো 33.4 এর জন্য কিন্তু টেকনিক্যালি লাগা উচিত না, বাট এসিআই কোড অনুযায়ী আমরা 33.4/2 16.7 পর্যন্ত আমরা এক্সকিউজ করে দিই অলমোস্ট। সো দ্যাট অ্যাক্টস এট এ ডিস্টেন্স। এখন দেখো সবই কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। আগে আমার 76.8টা আননোন ছিল কিন্তু লেন্থটা জানতাম। এখন আমার 16.7 কোথায় ডেভেলপ হচ্ছে সেটা বের করা লাগবে। তো 16.7 কোথায় ডেভেলপ হচ্ছে? 1.78 ফিট দূরে। কিভাবে বের করছি? সিমিলার ট্রায়াঙ্গেল। 94 by 10 is equal to 16.7 divided by x, তাহলে x is equal to 94 by 10 into 16.7 করে সাইড চেঞ্জ করে 10 into 16.7 by 94, 1.78 ডিসটেন্সটা পেয়ে গেছে ফ্রম দ্য সেন্টার অফ দ্য জিরো শেয়ার প্লেন। এই যে জিরো শেয়ার প্লেনের সেন্টার থেকে গেল। তাহলে এই যে এটা কেন বের করলাম? রিইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য কাজ আছে, দেখাবো। তো আমার ইন জেনারেল আমি বললাম যে আমাদের কিন্তু আমরা রিইনফোর্সমেন্টটা ফিক্স করে রাখি যে আমি 3 নাম্বার বার ইউজ করবো নাকি 4 নাম্বার বার ইউজ করবো। রিয়েল লাইফের ডিজাইনে আমরা দুইটাই ট্রাই করি, 3 নাম্বার দিই, 4 নাম্বার দিই, ইকোনমিক কনসিডারেশন দেখি, দেখি যে কোথায় আমার স্পেসিংটা রিজনেবল, তখন আমরা ওটা দিই। যদি অনেক বড় বড় বিম হয় আমরা 4 নাম্বার দিয়ে 4 নাম্বার দিয়ে একটা রিজনেবল স্পেসিং মেনটেন করি, বাট বিম যদি ছোট হয় 4 নাম্বার কিন্তু ওয়েস্ট অফ মানি প্লাস ওভার ডিজাইন হয়ে যাবে। তো এখানে আমরা রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে দুটাই ট্রাই করি, বাট আমাদের কারিকুলামের জন্য আমরা সবসময় নাম্বার 3 বার যেটা এরিয়া 0.11 সেটা ইউজ করে দেবো।
সো স্পেসিং এর ফর্মুলা এখানে দেওয়া আছে 5 AV FYD BU minus 5 AC। সো এই ফর্মুলাটির অ্যাপ্লিকেশন আমরা দেখবো, বাট দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। এই ফর্মুলা থেকে আমি যেই স্পেসিংই পাই, maximum should be d by 2 11 inch and minimum should be 4 inch. No matter what, আমি কখনো ম্যাক্সিমাম এক্সিড করব না, কখনো মিনিমামের নিচে যাব না। ওকে, দেখি লোকেশন এট হুইচ ম্যাক্সিমাম স্পেসিং ক্যান বি ইউজড। তার মানে কি এস ফিক্স হয়ে গেছে, ম্যাক্সিমাম স্পেসিং কোথায় ইউজ করা যাবে। এস ইজ ইকুয়াল টু 5 AV FYD BU minus 5 AC। এভি হচ্ছে এরিয়া অফ শিয়ার রিইনফোর্সমেন্ট, 2 into 0.11। কেন? কারণ আমি 3 নাম্বার বার ইউজ করছি। আর যখন একটা স্টিরাপ থাকে, তখন স্টিরাপের দুইটা এরিয়া আসে না লজিক্যালি এক একটা প্লেনের মধ্যে, কিভাবে আসে, তাই না? দ্যাটস এ কোয়েশ্চেন। যদি আমার এরকম হয় ওয়েব রিইনফোর্সমেন্টটা, আর আমার যদি স্টিরাপ গুলো হচ্ছে, সরি, লংজিটুডিনাল বার গুলো যদি এরকম করে করে আসে, তাহলে যদি আমার যে কোনো প্লেনে এরকম করে কাটা পড়লে দুইটা এভি কাটা পড়ে না, দুইটা সাইড। এই সাইড এই সাইড দুইটা সাইড কাটা পড়ে না, তো দুইটা সাইড কাটা পড়লে কি এভি 0.11 দুইটা এরিয়ার রেজিস্ট করতেছে আমার শেয়ার, 2 into 0.11, তাহলে 5.75 এভি 2 into 0.11 FY 60 D 20। আর বিউ তো আমি বের করব মাইনাস 5 BC। সো মাইনাস স্পেসিং আমি ম্যাক্সিমামের জন্য 11 বসাই দিলাম ডিরেক্ট, দিয়ে আমি পাইলাম শিয়ারটা হচ্ছে 50.2। তার মানে 53.2 যেখানে, সেখানে আমি ম্যাক্সিমাম স্পেসিং ইউজ করতে পারবো। তো 53.2 এন্ড অ্যাবভ নাকি 53.2 এন্ড বিলো, এটা বলো তো মনে হয় 53.2 এন্ড বিলো, কারণ এটার চেয়ে যত কম শেয়ার তত বেশি স্পেসিং, তাই না? লজিক্যালি তো এটাই, যেহেতু এটা ম্যাক্সিমাম স্পেসিং 53.2 এর থেকে যত কম আমি যাব শেয়ার, স্পেসিং কি তত বাড়া উচিত না? কারণ কম শেয়ার মোর স্পেসিং। তো শেয়ার যদি কমে, স্পেসিং যদি বাড়ে, যতই বাড়ুক আমি কি 11 এক্সিড করতে পারবো? তাহলে 53.2 এন্ড এনিথিং বিলো দেন 53.2 আমরা 11 ইঞ্চ স্পেসিং ইউজ করতে পারবো। আমরা একটু ডায়াগ্রামটা দেখি। 53.2 এর লোকেশনটা আমি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলছি। তো এটার চেয়ে কম যত জায়গা আছে আমি 11 ইঞ্চ স্পেসিং এ করে দিতে পারবো। এই যে 11 ইঞ্চ স্পেসিং এ 11 ইঞ্চ পর পর 11 ইঞ্চ পর পর আমি বসাইতে পারবো, কিন্তু 11 ইঞ্চ এক্সিড করবো না, যদিও 11 ইঞ্চের বেশি লাগে। এন্ড যেখানে 16.7 তার কমে তো আমার শিয়ার রিইনফোর্সমেন্ট দেওয়ারও দরকার নাই। বাট ধরলাম 1.78 মানে কত? 1.78 1.78 ফিট কত ইঞ্চ? অ্যারাউন্ড 20 ইঞ্চ, যেহেতু 1 ফিট 12 ইঞ্চ, 1 ফিট 12 ইঞ্চ 24, সো অ্যারাউন্ড 20 ইঞ্চ। তো ধরলাম এখানে আমার রিইনফোর্সমেন্ট একটা দেওয়া না দেওয়া একই কথা, এই কারণে জাস্ট কালারটা দিয়ে দিলাম। বাট 16.7 এর নিচে আমার দরকার হচ্ছে না, তাহলে এই জায়গায় 11 ইঞ্চ ম্যাক্সিমাম স্পেসিং। তারপর কি করা লাগবে? মিনিমাম স্পেসিংটা দেখা লাগবে। তো তারপর আমরা এই যে স্পেসিংটা বের করলাম যে ক্রিটিক্যাল শিয়ারের জন্য ভিইউ। তো ক্রিটিক্যাল শিয়ারের জন্য 76.8 দিয়ে আমি স্পেসিং পাইলাম 5 ইঞ্চ। তাহলে ক্রিটিক্যাল শিয়ার থেকে এই জোনটাতে আমি 5 ইঞ্চ দিয়ে দিলাম। বাট যদি এটা 3 ইঞ্চ আসতো, আমি কি 3 ইঞ্চ দিতে পারতাম? না, কারণ আমার মিনিমাম স্পেসিং কত? 4 ইঞ্চ। কারণ কাস্টিং এর একটা ব্যাপার আছে, জয়েন্ট টু জয়েন্টের কানেকশন আছে। সো এখানে আমরা 5 ইঞ্চ দেবো। তাহলে বাকি আছে মাঝখানে, এখানে তো দেই নাই। তো এখন শেয়ারের জন্য 76.8 শেয়ারের জন্য আমি এই স্পেসিংটা দিলাম। তো তারপর এখানে 76.8, এখানে 53.2, তাহলে এই দুইটার এভারেজ যে শেয়ার, সেই শেয়ারের রিইনফোর্সমেন্টটা আমার আসে 7 ইঞ্চ। এটা 4 ইঞ্চেরও বড়, 11 চেয়েও ছোট, সো ইটস ওকে। সো এই 11 এই 7 ইঞ্চ স্পেসিংটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। তার মানে আমার যদি একটা শেয়ার ডায়াগ্রাম থাকতো, এটা তো শেয়ার ডায়াগ্রাম থাকলো, যদি স্টিরাপ আঁকা লাগতো, আমি প্রথমে 5 ইঞ্চি পর পর একটা স্টিরাপ দিতাম, 5 ইঞ্চ পর পর দিতাম, এটা ক্রস করার পর 7 ইঞ্চ পর পর দিতাম, 7 ইঞ্চ পর পর, এই জায়গাটা ক্রস করার পর 11 ইঞ্চ পর পর দিতাম। তাহলে এইভাবে আমার স্টিরাপ ডিজাইন করা। এক্সামে আমি যখন বলবো শো দ্য স্টিরাপ ডিজাইন ইন আ টিপিক্যাল বিম, তখন তোমরা এই জায়গায় ঘন ঘন করে দিবা, লিখে দিবা 5 ইঞ্চ,
দেন এখানে দিবা হচ্ছে আরেকটু স্পেসিং বাড়ায় দিয়ে লিখবা 7 ইঞ্চ, আর একটু স্পেসিং বাড়ায় লিখবা 11 ইঞ্চ। ওকে, সো এভাবে আমরা হচ্ছে এটা শেষ করব। তাহলে কি এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেন অ্যাড্রেস করবো, নাহলে আমি পরেরটা চলে যাবো। কোনো কোয়েশ্চেন? ওকে, গুড। ওকে।